সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণে প্রকৃতি প্রত্যয়, এই প্রকৃতি প্রত্যয় প্রাথমিক ধারণা আমরা নেওয়ার চেষ্টা করব আজকে। এসো আমরা দেখি প্রকৃতি কাকে বলে, প্রত্যয় কাকে বলে। প্রকৃতি, প্রথমে আমরা প্রকৃতি সম্পর্কে। প্রকৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে শব্দের মূল অংশ, মৌলিক অংশ, অবিভাজ্য অংশ, যাকে কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, বিভাজন করা যায় না, সেই মৌলিক অংশটার নামই হচ্ছে প্রকৃতি। শব্দের মূল অংশ, এখানে শব্দ বলতে যা বোঝানো হচ্ছে, তোমাদের আমরা আগে শব্দের শ্রেণী বিভাগ পড়েছি, ব্যাকরণিক শ্রেণী বিভাগ পড়েছি, কিন্তু এর বাইরেও শব্দের আরেকটা শ্রেণী বিভাগ আছে। বাংলা ভাষায় আমরা যতগুলা শব্দ ব্যবহার করছি, সেই সমুদয় শব্দকে প্রধানত মোটা দাগে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ আর অপরটি হচ্ছে নামবাচক শব্দ। যে শব্দগুলা দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই শব্দকে বলা হয় ক্রিয়াবাচক শব্দ, আর যে শব্দগুলা দ্বারা এই কাজের বাইরে অন্যান্য অর্থ প্রকাশ করে সেই শব্দগুলোকে বলা হচ্ছে নামবাচক শব্দ। তো প্রকৃতির বলতে বোঝানো হচ্ছে এই ক্রিয়াবাচক এবং নামবাচক উভয় ধরনের শব্দের মূল অংশ, মৌলিক অংশ, অবিভাজ্য অংশ। সেই মূল অংশ বা মৌলিক অংশকে বলা হচ্ছে প্রকৃতি। যেমন পড়, কর, বই, মা, গোলাপ, এগুলো হচ্ছে প্রকৃতির উদাহরণ। আমরা কি বুঝাতে পারছি? প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ, অবিভাজ্য অংশ। এই পড় শব্দটাকে আর কোনোভাবে বিভাজন করা যায় না, বিশ্লেষণ করা যায় না, এটাকে আর খাটো করা যায় না। যদি বিভাজন করি তাহলে সেখানে আর কোনো অর্থ থাকবে না, আর অর্থহীন হয়ে গেলে সেটাকে আমরা শব্দ বলতে পারি না। তো শব্দের মূল অংশকে, মৌলিক অংশকে বলা হচ্ছে প্রকৃতি। তো এই প্রকৃতি কয় প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর অপরটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি কোনগুলা? নাম প্রকৃতি হচ্ছে নামবাচক শব্দের মূল অংশ। ওই যে আগেই আমরা যেটা বলেছি যে বাংলা ভাষার সমুদয় শব্দকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, ক্রিয়াবাচক শব্দ আর নামবাচক শব্দ। ক্রিয়াবাচক শব্দ হচ্ছে যে শব্দ দ্বারা কাজ বোঝায়, এই কাজ বোঝায় যে শব্দগুলা, এই শব্দগুলা ব্যতীত বাংলা ভাষার যাবতীয় শব্দগুলাকে বলা হচ্ছে নামবাচক শব্দ। সেই যাবতীয় নামবাচক শব্দের মূল অংশকে বলা হচ্ছে নাম প্রকৃতি। যেমন রুগা বা ঢাকাই, এই রুগা এবং ঢাকাই দুটা শব্দ হচ্ছে নামবাচক শব্দ। তো এখন আমরা যদি রুগা এবং ঢাকাই দুটা শব্দকে বিভাজন করি, বিশ্লেষণ করি, তাহলে দেখব কি পাওয়া যায়। রুগা শব্দটাকে বিভাজন করলে আমরা পাচ্ছি রুগ যুগ আ, রুগা। তার মানে কি, এই রুগা শব্দের মূল শব্দ হচ্ছে রুগ, এই রুগ অংশটাকেই বলা হচ্ছে প্রকৃতি। এটা কোন ধরনের প্রকৃতি? যেহেতু রুগা শব্দটা নামবাচক শব্দ, অতএব রুগটা হচ্ছে নাম প্রকৃতি। ঠিক একইভাবে দেখো ঢাকাই শব্দ একটা নামবাচক শব্দ, এই ঢাকাই নামবাচক শব্দের কে বিভাজন করলে আমরা পাচ্ছি ঢাকা যুগ আই, ঢাকাই, ঢাকা। এই ঢাকাই শব্দের মূল অংশ হচ্ছে ঢাকা, অতএব এটা হচ্ছে প্রকৃতি। আর কোন ধরনের প্রকৃতি? যেহেতু ঢাকাই শব্দটা হচ্ছে নামবাচক শব্দ, অতএব ঢাকাটা হচ্ছে নাম প্রকৃতি। তাহলে আমরা নাম প্রকৃতি কাকে বলে দেখতে পেলাম যে নামবাচক শব্দের মূল যে অংশ, অবিভাজ্য যে অংশ, মৌলিক যে অংশ, সেই অংশের নামই হচ্ছে নাম প্রকৃতি। তারপরে দেখো ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কি? তো ক্রিয়াবাচক যে সকল শব্দ আছে, সেই ক্রিয়াবাচক শব্দকে বিভাজন করলে, বিশ্লেষণ করলে আমরা যে মূল অংশ পাই, সেই মূল অংশের নামই হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়াবাচক শব্দ চলা, কাঁদনা, এই শব্দগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। হ্যাঁ, এই যে চলা ক্রিয়াবাচক শব্দ, চলা ক্রিয়াবাচক শব্দের মূল অংশ হচ্ছে চল যুগ
আ চলা। এই চলটা হচ্ছে চলা ক্রিয়াবাচক শব্দের মূল অংশ। তার মানে কি, চলটা হচ্ছে প্রকৃতি। কোন ধরনের প্রকৃতি? যেহেতু চলা শব্দটা ক্রিয়াবাচক শব্দ, অতএব চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই কাদন, কাদন শব্দটা হচ্ছে তোমার ক্রিয়াবাচক শব্দ। কাদন, কান্না করা আর কি, কাদন। এই কাদন শব্দটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। এই কাদন ক্রিয়াবাচক শব্দকে আমরা যদি বিভাজন করি তাহলে এখানে দুটি অংশ পাই, কাঁদ যুগ অন। এই যে কাঁদ, কাঁদটা হচ্ছে কাদন শব্দের মূল অংশ। তার মানে এই কাদনটা হচ্ছে প্রকৃতি। তো এটাকে আমরা কি প্রকৃতি বলবো? যেহেতু কাদনটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, অতএব ক্রিয়াবাচক শব্দের মূল অংশ যেটা, সেটা হবে ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি আমরা কাকে বলবো? ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়াবাচক শব্দের মূল অংশ। ক্রিয়াবাচক শব্দের মূল অংশ হচ্ছে ক্রিয়া প্রকৃতি। চলা ক্রিয়াবাচক শব্দের মূল অংশ হচ্ছে চল, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। কাঁদন ক্রিয়াবাচক শব্দের মূল অংশ হচ্ছে কাঁদ, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি বিষয়ে আমরা পরিষ্কার হলাম। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কয় প্রকার এবং কি কি। প্রকৃতি আমরা বলেছি কি, যে শব্দের মূল অংশ অবিভাজ্য অংশকে প্রকৃতি বলে। পর, কর, বই, মা, গোলাপ, এগুলো হচ্ছে প্রকৃতি। আর প্রকৃতিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নাম প্রকৃতি, অপরটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। বাংলা ভাষায় ব্যবহৃত যত ধরনের শব্দ আছে সব শব্দকে আমরা মোটা দাগে দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নামবাচক শব্দ, অপরটি হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। এই নামবাচক শব্দের যে মূল অংশ, সেই মূল অংশকে বলা হচ্ছে নাম প্রকৃতি। যেমন যে রুগা শব্দের মূল অংশ হচ্ছে রূপ, এই রূপটা হচ্ছে নাম প্রকৃতি। একইভাবে ঢাকাই শব্দের মূল অংশ হচ্ছে ঢাকা, এটা হচ্ছে নাম প্রকৃতি। আর ক্রিয়াবাচক শব্দের মূল অংশকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়াবাচক শব্দ কাজ করা বোঝায় যে শব্দ দ্বারা, সেই ক্রিয়াবাচক শব্দ চলা, কাঁদন। এই চলা ক্রিয়াবাচক শব্দের মূল অংশ হচ্ছে চল, এই চলটা হচ্ছে প্রকৃতি। কাঁদন ক্রিয়াবাচক শব্দের মূল অংশ হচ্ছে কাঁদ, এটা হচ্ছে প্রকৃতি। যেহেতু এটা ক্রিয়াবাচক শব্দ, অতএব ক্রিয়াবাচক শব্দের মূল অংশকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। এখন দেখো, প্রকৃতি সম্পর্কে আমরা জানলাম, প্রত্যয়টা কি? প্রত্যয়, প্রত্যয়ের সংজ্ঞাতে যে কথাগুলো বলা হচ্ছে দেখো, যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা প্রাতিপাদিক অর্থাৎ ক্রিয়ামূল বা শব্দ মূলের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। এটা একেবারে সহজ করে আমরা যদি বলি, যে প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, অর্থাৎ প্রকৃতির সাথে যা কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় নতুন শব্দ গঠন করে, তার নামই হচ্ছে প্রত্যয়। অর্থাৎ প্রকৃতির সাথে যা যুক্ত হয় তাই হচ্ছে প্রত্যয়। তো প্রকৃতি আমরা আগে বলেছি কি, প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ। সেই শব্দের মূল অংশের সাথে যে বর্ণগুচ্ছ যুক্ত হয়, যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়, তার নামই হচ্ছে প্রত্যয়। অর্থাৎ প্রকৃতির সাথে যে বর্ণগুলা যুক্ত হবে তাই হবে প্রত্যয়। এখন দেখো, এই যে তোমার পঠ যুগ অক পাঠক, ছত্র যুগ অ ছাত্র, পঠ যুগ অক পাঠক। এই পাঠক শব্দটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, ছাত্র এটা হচ্ছে নামবাচক শব্দ। তো সেই ছাত্র বা পাঠক এই নামবাচক শব্দের মূল অংশ হচ্ছে পঠ আর ছত্র, এটা হচ্ছে প্রকৃতি। এই পঠ শব্দের সাথে যুক্ত হয়েছে অক, এই অকটা যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে পাঠক। এই যে পঠ তোমার মূল অংশ প্রকৃতি, এই প্রকৃতির সাথে যা যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে? অক যুক্ত হয়েছে, এই অকটা হচ্ছে প্রত্যয়। ঠিক একইভাবে ছত্র যুগ অ ছাত্র, এই ছত্রর সাথে যুক্ত হয়েছে অ, অর্থাৎ প্রকৃতির সাথে যুক্ত হয়েছে অ, এখানে অটা হচ্ছে প্রত্যয়। প্রকৃতির সাথে যে বর্ণ যুক্ত হয় তার নামই হচ্ছে প্রত্যয়। বর্ণ একটি হতে পারে, একাধিক হতে পারে, এ কারণে বলা হচ্ছে বর্ণ বা বর্ণ গুচ্ছ বা বর্ণ সমষ্টি।
তো প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাহলে দেখো এখানে আরেকটা বিষয় আমাদের জানা হয়ে যাচ্ছে, প্রত্যয় প্রত্যয় যুক্ত হলে পরে কি হয়। প্রত্যয় যুক্ত হলে পরে, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে পরে নতুন শব্দ গঠিত হয়। বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের বিভিন্ন উপায় আছে, যেগুলো সম্পর্কে আমরা জানি। সেই উপায়গুলোর একটি হচ্ছে প্রকৃতি প্রত্যয়। প্রত্যয় যুগে নতুন শব্দ গঠিত হয়। তো এই যে প্রত্যয়, এই প্রত্যয় কয় প্রকার? আমরা যদি একটু পেছন ফিরে তাকাই, আমরা আমাদের প্রকৃতির আলোচনার কাছে ফিরে যাই। প্রকৃতি আমরা বলেছি দুই প্রকার, আর প্রত্যয়ের সংজ্ঞাতে আমরা বলছি কি, যে প্রকৃতির সাথে যা যুক্ত হয় তার নামই হচ্ছে প্রত্যয়। প্রকৃতির সাথে যা যুক্ত হয় তার নামই হচ্ছে প্রত্যয়। তো প্রকৃতি যেহেতু দুই প্রকার, অথবা প্রত্যয় দুই প্রকার হতে বাধ্য। প্রত্যয় দুই প্রকার, কি কি? একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, অপরটি হচ্ছে কৃত প্রত্যয়। তদ্ধিত তদ্ধিত প্রত্যয় হচ্ছে নামবাচক শব্দের সাথে, নাম প্রকৃতির সাথে, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। নাম প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তার নামই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, যেমন দেখো, নাম প্রকৃতির শেষে বা সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন এই যে আগে আমরা যে শব্দটা দেখেছিলাম, ঢাকা যুগ আই, ঢাকাই। এই ঢাকাই শব্দটা হচ্ছে নামবাচক শব্দ, ঢাকাই। এই ঢাকাই নামবাচক শব্দের মূল অংশ হচ্ছে ঢাকা। এটা কি? এটা প্রকৃতি। হ্যাঁ, তো ঢাকাটা হচ্ছে প্রকৃতি, এর সাথে আই যুক্ত হয়েছে। আই যুক্ত হয়ে ঢাকাই নামক একটা নতুন শব্দ গঠন করেছে। এই যে আই, যে বর্ণগুচ্ছ যুক্ত হলো ঢাকা প্রকৃতির সাথে, এই বর্ণগুচ্ছের নামই হচ্ছে প্রত্যয়। তাহলে এখানে ঢাকা, এই যে শব্দ, এটা নামবাচক প্রকৃতি, নাম প্রকৃতি। এই নাম প্রকৃতির সাথে আই প্রত্যয় যুক্ত হয়েছে। যেহেতু নাম প্রকৃতির সাথে যুক্ত হয়েছে, অতএব এটা তদ্ধিত প্রত্যয়। আইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। নগর যুগ ইক, নাগরিক। এই যে নাগরিক শব্দটা, সেটাকে যদি আমরা বিভাজন করি, বিশ্লেষণ করি, তাহলে দেখো এখানে নগর, মূল অংশ হচ্ছে নগর, এটা হচ্ছে প্রকৃতি। নগর নাম প্রকাশ করছে, তার মানে কি? এটা নাম, নাম প্রকৃতি। এই নগর শব্দের সাথে যুক্ত হয়েছে ইক, এই যে বর্ণগুচ্ছ, এটা হচ্ছে প্রত্যয়। এই ইকটা হচ্ছে প্রত্যয়। যেহেতু নগরটা হচ্ছে নাম প্রকৃতি, আর নগর নাম প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়েছে, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তার নামই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অতএব ইকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এই নগরের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ বাংলা ভাষায় এসেছে, সেটা হচ্ছে নাগরিক। তো এইভাবে নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়, অর্থাৎ নাম প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে বাংলা ভাষায় নতুন শব্দ সৃষ্টি করে, সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে, অর্থাৎ সেই প্রত্যয়কে বলা হয় নাম প্রকৃতি, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। তারপরে দেখো কৃত প্রত্যয়। কৃত, কৃত মানে ক্রিয়া, কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে বা শেষে, অর্থাৎ ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়, অর্থাৎ যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয় নতুন শব্দ গঠন করে, সেই ধ্বনিগুচ্ছের নামই হচ্ছে কি? কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি, ক্রিয়াবাচক শব্দের মূল অংশকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, আর এই ক্রিয়া প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, হ্যাঁ, প্রকৃতির সাথে যা যুক্ত হয় তাকে বলা হচ্ছে প্রত্যয়, আমরা আগে বলেছি। অতএব আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি, ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তার নামই হচ্ছে কৃত প্রত্যয়। যেমন চল, এই চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই চল ক্রিয়া প্রকৃতির সাথে অন্ত বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, অন্ত বর্ণগুচ্ছ যুক্ত হয়েছে, হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে চলন্ত। তো এই চলন্ত নামক যে নতুন শব্দ বাংলা ভাষায় আমরা পেলাম, এর মূলে রয়েছে চল।
এই চলটা হচ্ছে প্রকৃতি। কোন ধরনের প্রকৃতি? চল, একটা কাজ, চলা একটা কাজ, তাই না? অতএব এটা ক্রিয়া প্রকৃতি। আর এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তার নামই হচ্ছে কৃত প্রত্যয়। এখানে চল ক্রিয়া প্রকৃতির সাথে অন্ত বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, অতএব এই অন্তটা হচ্ছে এই প্রত্যয়ের নাম হচ্ছে কৃত প্রত্যয়। ঠিক এভাবে দেখো, বচ যুগ টি উক্তি, বচ যুগ টি উক্তি। এই উক্তি মানে কথা, তাই তো? কথা একটা কর্ম। এই উক্তি মূল শব্দটা হচ্ছে বচ। কোথাও সাউন্ড হচ্ছে, আমি বলেছিলাম মিউট করে রাখার জন্য। এই বচ শব্দটা হচ্ছে ক্রিয়ামূল। বচ শব্দটা হচ্ছে ক্রিয়ামূল, হ্যাঁ, মানে ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির সাথে তি প্রত্যয় যুক্ত হয়েছে, তি প্রত্যয় যুক্ত হয়েছে। তো ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তার নামই হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে বচ ক্রিয়া প্রকৃতির সাথে তি নামক যে প্রত্যয় যুক্ত হয়েছে, এই তিটা হচ্ছে কৃত প্রত্যয়, মিলে নতুন শব্দ গঠিত হয়েছে উক্তি। তাহলে আমরা যে কথায় ফিরে আসছি সেটা হচ্ছে যে প্রকৃতি হচ্ছে ক্রিয়ামূল, হ্যাঁ, শব্দমূল, অর্থাৎ শব্দের মূল অংশকে বলা হচ্ছে প্রকৃতি। আর প্রত্যয় হচ্ছে প্রকৃতির সাথে যা যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তার নামই হচ্ছে প্রত্যয়। তো প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটার নাম হচ্ছে নাম প্রকৃতি, অপরটার নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি হচ্ছে নামবাচক শব্দের মূল অংশকে বলা হচ্ছে নাম প্রকৃতি, হ্যাঁ, এই যে তোমার বই, গোলাপ, হ্যাঁ, ঢাকা, এগুলো হচ্ছে নাম প্রকৃতি। আর ক্রিয়াবাচক শব্দের কাজ বুঝায় এমন শব্দের মূল অংশকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। চল, পর, কর, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টির নামই হচ্ছে প্রত্যয়। প্রকৃতির সাথে যা যুক্ত হয় তার নামই হচ্ছে প্রত্যয়, তাই না? যেমন আমরা এখানে বলছি পট যুগ অক, পাঠক। এই পট, এটা হচ্ছে প্রকৃতি, এর সাথে অক এই বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে পাঠক। এই অকটা হচ্ছে প্রত্যয়। পট প্রকৃতি, এর সাথে অক যুক্ত হয়েছে, হ্যাঁ, এই অকটা হচ্ছে প্রত্যয়। ঠিক একইভাবে ছত্র প্রকৃতি, এর সাথে আজ অযুক্ত হয়েছে, এই অটা হচ্ছে প্রত্যয়। ছত্র যুগ অ, ছাত্র। তো প্রকৃতি দুই প্রকার আমরা বলেছি, প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে নামবাচক প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টির নামই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সহজ কথায় নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তার নামই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঢাকা যুগ আই, ঢাকাই। ঢাকা হচ্ছে নাম প্রকৃতি, এর সাথে যে বর্ণ বা প্রত্যয় যুক্ত হয়েছে তার নামই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। নগর যুগ ইক, নাগরিক। নগর হচ্ছে নাম প্রকৃতি, অথবা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে তার নামই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখানে ইকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক একইভাবে ক্রিয়া প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, অর্থাৎ ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তার নামই হচ্ছে ক্রিয়া প্রকৃতি। যেমন চল যুগ অন্ত, চলন্ত। চল হচ্ছে ক্রিয়াবাচক শব্দের মূল অংশ, চল ক্রিয়াবাচক শব্দ। তার মানে কি? চলটা হচ্ছে প্রকৃতি। কোন ধরনের প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। এই চল ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় বা যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তার নামই হচ্ছে কৃত প্রত্যয়। এই অন্ত, চল যুগ অন্ত, অন্তটা হচ্ছে কৃত প্রত্যয়। ঠিক একইভাবে বচ যুগ তি উক্তি, এটা হচ্ছে এই তিটা হচ্ছে কৃত প্রত্যয়। এটা আরো পরিষ্কার হয়ে যাবে যদি আমরা কিছু উদাহরণ দেখি। 2019 সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলা আমরা এখানে সলভ করেছি। সেগুলা দেখলে পরে তোমাদের ধারণা আরো পরিষ্কার হবে। আসো আমরা এটা দেখি। এই যে
এভাবেই পরীক্ষার উত্তর এভাবেই লিখতে হয়, এভাবে সাজিয়ে লিখতে হয়, নতুবা দেখতেও ভালো লাগে না আর সহজ বুদ্ধ হয় না। ফরম্যাটটাই এটা। তো প্রদত্ত শব্দ, যে শব্দগুলা পরীক্ষাতে এসেছিল, আত্মজা, কার্য, ছেলেমি, জ্যান্ত, দর্পণ, নবান্ন, শারীরিক, মিতালি, এই শব্দগুলা পরীক্ষাতে এসেছিল। এগুলার প্রত্যয় নির্ণয় করতে গিয়ে আমরা মধ্যখানে যেটা করেছি, প্রকৃতি কোনটা, প্রত্যয় কোনটা আমরা বিভাজন করে দেখিয়ে দিয়েছি, আর প্রত্যয়ের নাম কি সেটা ডান দিকে আমরা লিখেছি। এই যে আত্মজা মূল শব্দ, আত্মজা মূল শব্দটাকে আমরা বিভাজন করলে দুটি অংশ পাচ্ছি, আত্মজ এবং যা। এই আত্মজ হচ্ছে আত্মজা শব্দের মূল অংশ। তার মানে কি, আত্মজটা হচ্ছে প্রকৃতি, আর এই আত্মজ প্রকৃতির সাথে যুক্ত হয়েছে যা। তার মানে কি, প্রকৃতির সাথে যা যুক্ত হয় তা প্রত্যয়, যাটা হচ্ছে প্রত্যয়। তো এই আত্মজ যুগ যা, আত্মজা। এই যাটা কোন ধরনের প্রত্যয়? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আত্মজা এটা নামবাচক শব্দ, আত্মজা হচ্ছে নামবাচক শব্দ, এখানে কোনো কাজ বুঝাচ্ছে না। আমরা আগেই বলেছি যে বাংলা ভাষার সমুদয় শব্দকে আমরা দুভাবে ভাগ করেছি, একটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ আর বাকি সবগুলো হচ্ছে নামবাচক শব্দ। যেহেতু এটা কাজ বুঝাচ্ছে না, অতএব এটা নামবাচক শব্দ। অতএব নামবাচক শব্দ যদি হয় তাহলে এই প্রত্যয়টা হবে তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়ের নাম আমরা বলছি কি, তদ্ধিত প্রত্যয়। কার্য, কার্যকে আমরা বিভাজন যদি করি তাহলে দেখবো ক্রি যুগ জ, কার্য। ক্রি কাজ, এখানে সরাসরি কাজের কথাই চলে আসছে। অতএব এটা কোন ধরনের প্রত্যয়? কৃত প্রত্যয়। এই জটা হবে কৃত প্রত্যয়। ছেলেমি, ছেলেমি, ছেলেমি শব্দটাকে আমরা বিভাজন করলে দেখবো ছেলে যুগ আমি, ছেলে যুগ আমি, ছেলেমি। ছেলেমি শব্দটাকে এভাবেই আমরা বিশ্লেষণ করতে পারি। ছেলেমি একটা নামবাচক শব্দ, অতএব এই নামবাচক শব্দ ছেলের সাথে যে আমি যুক্ত হয়েছে, এই আমি প্রত্যয়টা হবে তদ্ধিত প্রত্যয়। জ্যান্ত, জ্যান্ত জীবন যাপন করা, জীবিত, এটা একটা কাজ। যাপন করাটা, জীবনকে ধারণ করাটা একটা কাজ। জ্যান্ত, তার মানে কি, এটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। জ্যান্ত এই ক্রিয়াবাচক শব্দকে আমরা বিভাজন করলে প্রকৃতি প্রত্যয় কি পাই দেখো, জি যুগ অন্ত, জি যুগ অন্ত। জিটা হচ্ছে প্রকৃতি আর অন্তটা হচ্ছে প্রত্যয়। যেহেতু জ্যান্ত এই শব্দটা ক্রিয়াবাচক শব্দ, অতএব এই অন্তটা হচ্ছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। দর্পণ, দর্পণ, হ্যাঁ, দৃপ যুগ অন, দর্পণ, দর্পণ এটা ক্রিয়াবাচক শব্দ। দৃপ যুগ অন, দৃপটা হচ্ছে প্রকৃতি আর অনটা হচ্ছে প্রত্যয়। যেহেতু এটা ক্রিয়াবাচক শব্দ, অতএব এটা কোন ধরনের প্রত্যয়? অন্ত, অনটা, এটা হবে কৃত প্রত্যয়। নবান্ন, নবান্ন হচ্ছে নামবাচক শব্দ। নবান্ন নতুন দানের উৎসব, যেটা নবান্ন। নবযুগ অন্ন, নবান্ন শব্দটাকে বিভাজন করলে আমরা দুটি অংশ পাই, নব এবং অন্ন। নবটা হচ্ছে প্রকৃতি আর অন্নটা হচ্ছে প্রত্যয়। যেহেতু এটা নামবাচক শব্দ, অতএব এই অন্নটা হবে তদ্ধিত প্রত্যয়। শারীরিক, শরীর, হ্যাঁ, শরীর যুগ ইক, হ্যাঁ, শরীর যুগ ইক, শারীরিক। শরীর একটা নাম, এখানে কাজের কিছু না, শরীর নাম। তো এই কারণে এটা নামবাচক শব্দ, শারীরিক শব্দটা হচ্ছে নামবাচক শব্দ। তো এখানে শরীরটা হচ্ছে প্রকৃতি আর ইকটা হচ্ছে প্রত্যয়, অতএব এই ইকটা কোন ধরনের প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। মিতালি, মিতালিও হচ্ছে একটা নামবাচক শব্দ। মিতালি, মিতা যুগ আলী, মিতালি বন্ধুত্ব, তাই তো, বন্ধুত্ব একটা নামবাচক শব্দ। মিতা যুগ আলী, মিতালি, মিতাটা হচ্ছে প্রকৃতি আর আলীটা হচ্ছে প্রত্যয়। যেহেতু এটা নামবাচক শব্দ, অতএব এই মিতা হচ্ছে নাম প্রকৃতি আর আলীটা হচ্ছে, হ্যাঁ, তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা যে বিশ্লেষণগুলা দেখলাম, যদি আমরা এভাবে বিগত পরীক্ষাগুলাতে যে সকল শব্দ বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্নে এসেছে, সেগুলা আমরা ঘরে বসে একটু দেখি, নিজে নিজে সমাধান করার চেষ্টা করি, তাহলে প্রকৃতি প্রত্যয়ের ধারণাটা আমাদের পরিষ্কার হয়ে যাবে।
তো একবারে একদিনে পড়ে এটা মনে রাখারও নয়, আর পরিষ্কার ধারণাও জন্মাবে না। বারবার পড়তে হবে, বারবার পড়লে পরেই এটা ধারণা পরিষ্কার হবে। আর ব্যাকরণ হচ্ছে চর্চার বিষয়, সবসময় চর্চায় রাখতে হয়, চর্চায় না রাখলে সেটা কখনো সম্ভব নয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমি আশা করি তোমরা বাড়িতে বসে বসে বই পড়বে, বইতে যে সমস্যাগুলো দেওয়া আছে সাথে সাথে সমাধানও দেওয়া আছে, কিন্তু তোমাদের তো দেখতে হবে, সেগুলা নিয়মিত দেখবে। আর বাইরে ঘোরাঘুরিটা না করলেই উত্তম। অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, ঘরে থাকবে, পড়াশোনা করবে। আর পৃথিবীব্যাপী আবারও করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ ছড়িয়ে পড়ছে। আমাদের নিজেদেরকে সুরক্ষার প্রয়োজনে আমাদের ঘরে থাকা উচিত। সবাই ভালো থাকো। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।